আমরা রিপ্রোডাক্টিভ হেলথ 4th চ্যাপ্টার সেটাকে টাচ করব। এটা প্রাণী জগতে বিভিন্ন শ্রেণীর সমাজবদ্ধ জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকল প্রকার সমাজবদ্ধ জীবের মধ্যে একটা মানুষ তো অন্যতম, কারণ মানুষের তো একটা চিন্তা, বোধ শক্তি, মানুষের অনুভূতি, মানুষের স্নেহ, মায়া, মমতা, এই সমস্ত যে বায়োলজিক্যাল বা জৈবিক হিউম্যান গুণাবলী অর্থাৎ মানবিক গুণাবলী, এগুলো তো অন্য প্রাণীর থেকে একটু আলাদা বা একটু বেশি। তাই বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের এই ইন্ডিয়াতে, এই প্রগতিশীল দেশ হলেও এই ভারতের অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের ডিজিজেস তোমরা সবাই জানো, এবং বিভিন্ন ধরনের সুপারস্টিশনস, কুসংস্কার, এগুলো দেশের মানে অত্যন্ত অগ্রগতি বা উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সোশ্যাল অ্যানিমাল, তাই সমাজের একটা দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে প্রত্যেক মানুষের এই সমস্যা সম্পর্কে একটা সচেতনতা এবং সেগুলোর কিভাবে আশু সমাধান করা যায় তার দায়বদ্ধতা থাকা দরকার। এই জন্য একটা সুস্থ ও সুরক্ষিত একটা সেক্সুয়াল লাইফ বা যৌন জীবনযাপনের মাধ্যমে জননগত একটা স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তোলা দরকার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন যে ব্যক্তি একটা প্রজনন সংক্রান্ত শারীরিক অবস্থা অর্থাৎ তার জননাঙ্গের স্বাভাবিক গঠন, কার্যাবলী, তার আবেগ, তার অনুভূতি, তার সামাজিক, তার আচরণগত জ্ঞানার্জনের মাধ্যমে সামগ্রিকভাবে তার সুস্থ যৌন জীবনযাপনকেই আমরা বলবো জননগত স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই জননগত স্বাস্থ্যের কি প্রয়োজন? অ্যাকচুয়াল সুস্থ এবং স্বাস্থ্যসম্মত যৌন জীবনযাপন সম্পর্কে মানুষকে অবহিত করা, সচেতন করা। বিভিন্ন এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস আছে, বাংলায় বলে যৌন সংসর্গে সংক্রামিত রোগসমূহ, এইডস, গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি, এই সমস্ত রোগগুলো যে কি ভয়াবহ সে সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার, তার থেকে নিজেদের রক্ষা করা দরকার। তাই জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। জন্ম নিয়ন্ত্রণের গুরুত্ব সম্বন্ধে সচেতন করা দরকার। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে গর্ভনিরোধক ব্যবস্থার সঠিক প্রয়োগের সম্পর্কে মানুষকে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। আজকালকার দিনে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, তার মাধ্যমে জননগত ত্রুটি তার নিরাময় করা সম্ভব, সে সম্পর্কেও মানুষকে সচেতন করা যায়। আজকালকার দিনে বিবাহকালীন বয়স, গর্ভাবস্থায় একজন মা এবং তার গর্ভস্থ যে শিশু, তার সঠিক যত্ন গ্রহণ করা, এই সম্পর্কে ওয়াকিবহাল থাকা, একটা সরকার যেখানে কর্তব্য প্রদান করছে, তাই মানুষেরও তো সেই সচেতনতা থাকা দরকার। আফটার বার্থ শিশুর প্রতিপালন, তার টিকাকরণ কর্মসূচি সুনির্দেশিত নিয়মানুযায়ী প্রদান করা, এই সম্পর্কেও সচেতনতা জরুরি। এই জিনিসটা কি আমরা বলছি জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। দিস আর দ্য নিডস ফর রিপ্রোডাক্টিভ হেলথ। অ্যাকচুয়ালি এই জননগত স্বাস্থ্যের যে সমস্যা, জননগত স্বাস্থ্য বজায় রাখার যে কৌশল, what are the problems of reproductive health and what are the strategies to maintain reproductive health? একটা কোনো সমাজকে
তখনই জননগত সুস্বাস্থ্যের অধিকারী বলা যায় যদি সমাজ মধ্যস্থ মানুষগুলো সবাই সুস্থ জননগত স্বাস্থ্যের অধিকারী হয়। মানুষগুলির মধ্যে সেক্সুয়াল লাইফ, যৌন জীবনযাপন সম্পর্কিত সমস্ত দৃষ্টিভঙ্গির একটা স্বাভাবিক অনুভূতি প্রবণতা, তার আচার আচরণের আদান প্রদান ঘটে। জননগত সুস্বাস্থ্যের অধিকারী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তাই জন্য কি চাই? দেখো কি সমস্যাটা চলে আসছে, দ্যাট ইজ ওভার পপুলেশন। আমরা এই ভারতের মতো উন্নয়নশীল দেশে অল্প বয়সে বিয়ে হচ্ছে, অধিক সন্তান গ্রহণ করছে, সঙ্গে অশিক্ষা। এই কারণে উচ্চ জন্মহার, হাই ন্যাটালিটি রেট এবং রোগ নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, গণস্বাস্থ্য প্রকল্প, সার্বিক টিকাকরণ প্রকল্প, এগুলোর মাধ্যমে নিম্ন মৃত্যু হার অর্থাৎ মর্টালিটি রেটটা বেড়েছে, ফলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই ধরনের জনসংখ্যার বৃহৎ অংশ হলো একটা অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকালীন এবং আর্লি অ্যাডাল্টহুড ইয়াং ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ প্রাথমিক, বাংলায় বললে প্রাথমিক প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী সদস্যা, যাদের অধিকাংশের সঠিক যৌন শিক্ষার অভাব, যৌন জীবনযাপন সম্পর্কিত ভ্রান্ত ধারণা, অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে একদিকে যেরকম জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন রোগ আসছে, গনোরিয়া, সিফিলিস, এইডস, এই সমস্ত রোগগুলো জনমানসে সংক্রামিত হচ্ছে। তাই অনেক ক্ষেত্রে অল্প বয়স্ক মেয়েরা, 15 থেকে 19 বছর মেয়েদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এই যে জনসচেতনতা, পরিবার পরিকল্পনা, ছোট পরিবার সুখী পরিবার, এটা সরকারের একটা মোটো ছিল। এই বাক্যটা পরিবার পরিকল্পনার কর্মসূচির বক্তব্য। টিভি, রেডিও, খবরের কাগজে হামেশাই এই শব্দটা ঘুরে বেড়ায়, এখানে আরেকটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে কি যৌন শিক্ষা, অর্থাৎ সেক্স এডুকেশন। মাঝখানে একবার আমাদের স্কুল এডুকেশনে সেক্স এডুকেশনটা এসেছিল, পরবর্তীকালে ওটা বন্ধ হয়ে গেল, কিন্তু বেশ সুন্দর। এটা সেক্স এডুকেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাডোলেসেন্ট। কিরকম ব্যাপার, প্রাচ্যের বিভিন্ন দেশে বিদ্যালয়ে এই যৌন শিক্ষাটা সংক্রান্ত যে আলোচনা, মুক্ত আলোচনা, ওপেননেস, এটা খুব জরুরি, গৃহীত হয় না। কিন্তু ওপেননেস অ্যাবাউট দ্য সেক্স এডুকেশন ইজ ভেরি নেসেসারি ইন এভরি অ্যাসপেক্ট ফর দিস টাইম বিং। এই সময়কালে খুব দরকার, কারণ তরুণ তরুণীদের মধ্যে সেক্সুয়াল লাইফ বা যৌন জীবন সম্পর্কিত যে ভ্রান্ত ধারণাগুলো আছে, সেগুলোকে যদি ভাঙানো যায় তাহলে বিপদগামী হয়। সঠিক যৌন শিক্ষা, প্রপার সেক্স এডুকেশন, যেমন মুখ্য জননাঙ্গ, আনুষঙ্গিক জননাঙ্গ, যেগুলো আমরা পড়িয়েছি, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক, গৌণ যৌন বৈশিষ্ট্য, বয়ঃসন্ধিকালীন যে শারীরিক মানসিক পরিবর্তন, স্বাস্থ্যসম্মত নিরাপদ যৌন মিলন, যৌন সংসর্গ সম্পর্কিত সংক্রামিত রোগ সম্পর্কে যদি না জানে তাহলে তো সে বিপদগামী হয়ে যেতে পারে না। তাই সেই সঙ্গে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে জননগত ত্রুটিগুলোকে কিভাবে মুক্ত করা যায় সে সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। তাই সেক্স এডুকেশন ইজ ভেরি নেসেসারি। এবং আরেকটি কথা আমি এখানে বলতে চাই, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, যেটাকে সংক্ষেপে বলে RCH। অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, অল্প বয়সে মেয়েরা সন্তান ধারণ করছে, সমস্যা কিন্তু জটিল গর্ভাবস্থার সৃষ্টি হয়। এর ফলে গর্ভস্থ শিশু, মা এবং কি শিশু এবং মা উভয়ই
তাদের জীবন সংশয় হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। বেশিরভাগ সময় 15 বছর থেকে 19 বছর বয়সের মধ্যে যদি এই জিনিসই হয়, তাহলে একদম অব্যর্থ মৃত্যুকালীন পরিস্থিতির মুখে মাকে এবং বাচ্চাটাকে পড়তে হচ্ছে। এই উদ্দেশ্য সাধনের জন্য সরকারি মাধ্যমে, বেসরকারি সংস্থায়, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, তাদের মাধ্যমে সরকার সহ ওই এনজিওরা কি করে, সঠিক তথ্যগুলোকে এভি মিডিয়া, অর্থাৎ অডিও ভিডিও মিডিয়া, হ্যাঁ, ভিজুয়াল মিডিয়ার মাধ্যমে, টেলিভিশন, রেডিও ইত্যাদির মাধ্যমে, কখনো কখনো এটা লিখিত আকারে বিভিন্ন খবরের কাগজে, কখনো বিজ্ঞাপনের আকারে সমাজের তরুণীদের সামনে উপস্থাপন করা। এক্ষেত্রে তাদের প্যারেন্টস, তাদের টিচার্স, তাদের রিলেটিভস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ কি, সরকারি স্তরে এই জননগত এবং শিশু স্বাস্থ্য ও প্রতিপালন কর্মসূচি, অর্থাৎ রিপ্রোডাক্টিভ চাইল্ড, একটু আগে যেটা বলছিলাম, চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, এটা গ্রহণ করা হয়েছে, যার উদ্দেশ্যই হলো জনন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করা, জননগত স্বাস্থ্য সম্পন্ন সমাজটা গড়ে তোলা। মা শিশু উভয়ের স্বাস্থ্য সচেতনতা যদি গড়ে না উঠতে পারে, তাহলে সমাজটা গড়ে উঠবে কি করে? মা ও শিশুর উপযুক্ত যত্ন নেওয়া, প্রেগনেন্ট কন্ডিশনে মায়ের যদি সঠিক যত্ন না থাকে, তাহলে শিশু বেড়ে উঠবে কি করে? তাদের দুজনের যত্ন ও পরিচর্যা ছাড়া কি সম্ভব? আল্ট্রাসোনোগ্রাফি, কম্পিউটেড টোমোগ্রাফিক স্ক্যানিং, সিটি স্ক্যান, হ্যাঁ, এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাই না, অ্যামনিওসেন্টেসিস ইত্যাদি সাহায্য নিতে হবে। তারপরে যে নেক্সট জায়গাটায় আমি আসতে চাই, যে জননগত স্বাস্থ্যের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে বিবাহকালীন বয়স, জন্ম নিয়ন্ত্রণ এবং মা শিশুর যে যত্ন, অর্থাৎ ম্যারেজেবল এজ। মেয়েদের 15 থেকে 19 বছরের মধ্যে দেহের গঠন এবং তার গর্ভধারণের জন্য তার যে পেলভিক এরিয়া সম্পূর্ণ হয় না। So it is very difficult for the girl, for the woman to be pregnant. ভীষণ ঝুঁকিপূর্ণ। অ্যাকোমোডেশন, একটা সন্তানকে অ্যাকোমোডেট করার উপযুক্ত পজিশন দেওয়া হয় না। তাই জন্য বলা হয় কি, তরুণ ছেলে মেয়েদের বিবাহকালীন বয়স, মেয়েদের 19 বছর, ছেলেদের 21 বছর, এবং এই জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, গর্ভবতী মহিলার যত্ন নেওয়া, সদ্যজাত সন্তান মায়ের যত্ন নেওয়া, এগুলো জরুরি। সদ্যজাত সন্তান তার মায়ের স্তনদুগ্ধ পান করতে পাচ্ছে কিনা সেদিকে গুরুত্ব দেওয়া। কোনো লিঙ্গ বৈষম্য দেখানো যাবে না, কোনো ছেলে মেয়ে আলাদা করা যাবে না। এই জিনিসটাও কিন্তু সরকারিভাবে কেন, সবার ক্ষেত্র দিয়ে সচেতন করা দরকার। এটাই RCH, অর্থাৎ রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম। নেক্সট হচ্ছে যৌন আচরণ, যেটাকে আমরা বাংলায় যৌন আচরণ, ইংরেজিতে বলছে সেক্সুয়াল বিহেভিয়ার, অর্থাৎ জননগত স্বাস্থ্য সম্পর্কিত অজ্ঞতার কারণে অনেক সময় হয় কি, অনেক ক্ষেত্রে তরুণ পুরুষ সদস্য, ইয়াং মেল, মহিলাদের প্রতি অপরাধমূলক যৌন আচরণে লিপ্ত হয়। রেপ, ধর্ষণ, শ্লীলতাহানি ইত্যাদি বিভিন্ন ধরনের, অধিকাংশ ক্ষেত্রে তরুণ পুরুষ সদস্যদের তাদের সুরাসক্তি, মদ্যপান করা, ড্রাগের নেশা, ধূমপান ইত্যাদি তাদের এমন একটা মাত্রায় পৌঁছে নিয়ে যায়, তার ফলে তারা নিজের
প্রতি দায়িত্বজ্ঞানহীন একটা যৌন আচরণের উপক্রম তৈরি হয় এবং মহিলাদের উপর একটা অকথ্য অত্যাচার সম্পাদন করে। সেই জন্য সঠিক জননগত স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান এটা পুরুষ সদস্যদের দায়িত্বশীল করে তোলে। তরুণী মহিলাদেরও সন্তান ধারণ এবং যৌন জীবনযাপন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সাহায্য করে তোলে। RCH কর্মসূচি অর্থাৎ যেটা এক্ষুনি বললাম রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম এর কর্মসূচির মাধ্যমে এটা সচেতনতা গড়ে তোলা দরকার। আর লাস্ট একটা কথা আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে কি যে জননগত স্বাস্থ্যের সমস্যার আর একটা সমস্যা হচ্ছে STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, অর্থাৎ অসতর্ক অরক্ষিত ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যৌন মিলন বিভিন্ন রোগকে ডেকে আনতে পারে, অর্থাৎ সমাজের যে সমস্ত সদস্যদের মধ্যে এই ধরনের রোগ আছে তাদের থেকে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই বিভিন্ন ভাবে গভর্নমেন্টাল সরকারি স্তরে বিভিন্ন NGO জনসচেতনতা গড়ে তোলে। বয়ঃসন্ধিকালীন শিশুদের, যুবক যুবতীদের সঠিক যৌন শিক্ষা দেওয়া, তার মাধ্যমে এই STD সম্পর্কে অবহিত ও সচেতন করা একান্ত জরুরি। এবার সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের আসতে হবে। দেখছি সিলেবাসে আছে ম্যাটারনিটি, চাইল্ড হেলথ, MCH। অ্যাকচুয়ালি জননগত স্বাস্থ্য সম্পন্ন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন দেশে মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্য অর্থাৎ ম্যাটারনিটি অ্যান্ড দ্য চাইল্ড হেলথ MCH কর্মসূচি গৃহীত হয়েছে। এখানে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ব্লকে একটা করে প্রাইমারি হেলথ সেন্টার আছে, তোমরা সবাই জানো। প্রত্যেকটা ব্লকে তার আবার 3টে করে সাব সেন্টার আছে, সাব সেন্টার ওই ব্লকের আন্ডারে আছে। মাতৃত্বকালীন সময়ে গর্ভবতী মা তার স্বাস্থ্য কেমন আছে, প্রসবের পর মা এবং সদ্যজাত শিশুর স্বাস্থ্য কেমন আছে, মানুষের মধ্যে সেই সচেতনতা গড়ে তুলতে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সাব সেন্টারগুলো কাজ করে, অ্যাডভাইস দেয়। দে গিভ অ্যাডভাইস ডিউরিং প্রেগন্যান্সি। এই প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলো সেই অ্যাডভাইসটা দেয়। দ্য ফুল জেস্টেশনাল পিরিয়ড, তারা সেই গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা, তার ডেভেলপমেন্ট হওয়ার জন্য তার যে নিউট্রিয়েন্টস চাই, পুষ্টিকর খাবার চাই, সাপ্লাই দিচ্ছে। তৈলাক্ত মশলাযুক্ত খাবার পরিহার করা, ক্যালসিয়াম আয়রন ভিটামিন সমন্বিত ঔষধ দেওয়া, তামাক অ্যালকোহল বা যে কোনো ড্রাগ পরিহার করা, পর্যাপ্ত পরিমাণ জল খাচ্ছে কিনা, টেনশন মুক্ত একটা জীবনযাপন করা, মিনিমাম পরিশ্রম করে যেন কাজ করছে কিনা সেটা লক্ষ্য রাখা। এই সরকারিভাবে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সেই কাজটা করে যাচ্ছে। ঠিক আছে। আরেকটা হলো এখানে আরেকটা দারুণ জিনিস, they give advice regarding delivery। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গর্ভাবস্থার শেষে প্রসব সংক্রান্ত সঠিক পরামর্শ প্রদান করে থাকে। বাড়িতে উপযুক্ত প্রশিক্ষণবিহীন আয়ার মাধ্যমে প্রসব যাতে না হয়, তাতে অনেক সময় মৃত্যু করতে পারে। তাই প্রশিক্ষিত কোনো নার্স দিয়ে ডাক্তার সহায়তায় হাসপাতালে প্রেরণ করা, রেগুলার চেক আপ করা, নার্সিংহোমে নিয়ে যাওয়া বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সন্তানের জন্মের পর সঠিক যত্নের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এই সমস্ত ব্যবস্থাগুলো নিয়ে থাকে।
নেক্সট অ্যাডভাইস কি দেয় তারা? অ্যাডভাইস রিগার্ডিং দ্য সিগনিফিকেন্স অফ ব্রেস্ট মিল্ক। মানে শিশু জন্মানোর পর মাতৃদুগ্ধই যে একমাত্র আদর্শ খাদ্য, আমরা ল্যাকটেশন পড়িয়েছিলাম, এবং মাতৃদুগ্ধের মাধ্যমেই অ্যান্টিবডি যে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে দেয়, মাতৃদুগ্ধের উপাদানগুলি যে শিশুর বৃদ্ধির একমাত্র উপাদান, বেবি ফুড, অনলি বেবি ফুড, সেটা পরামর্শ প্রদান করে। ঠিক আছে, দে গিভ অ্যাডভাইস রিগার্ডিং দ্য ইমিউনাইজেশন। এটা লিস্ট করে দিয়ে চলে আসে, যাবে স্বাস্থ্যকেন্দ্রে, যাবে সেখানে পোলিও, যক্ষা, গুটি বসন্ত, ডিপথেরিয়া, টিটেনাস, মিজলস, মামস, রুবেলা, এরকম বিভিন্ন ধরনের রোগের ইমিউনাইজেশন বা অনাক্রম্যতাকরণ করানো হবে, ভিটামিন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট দেওয়া হবে ইত্যাদি কর্মসূচি সরকারিভাবে গ্রহণ করা হয়ে থাকে। তার বাইরেও একাধিক ইঞ্জেকশন বা ভ্যাকসিনেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, সেটা সম্পর্কে অবহিত করবে। অর্থাৎ এই টিকাকরণ কর্মসূচি, ইমিউনাইজেশন প্রোগ্রাম, পৃথিবীব্যাপী বিভিন্ন রোগের বিস্তার লক্ষ্য করা গেছে। তাই উন্নয়নশীল এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে এই ইনফেক্টিভ ডিজিজ, এই মানে প্যারাসাইটিক ডিজিজের যে প্রাদুর্ভাব, সম্ভবত এই অনুন্নত স্বাস্থ্যবিধি, অস্বাস্থ্যকর স্থানে বসবাস করা মানুষগুলোকে টিকাকরণের অসাফল্য এসেছে। তাই কি করে তাদের বের করে নিয়ে আসা যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো পাগলা হয়ে গেছে। 84 সালের পৃথিবীব্যাপী টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। 6টা প্রধান রোগ, হাম, টিটেনাস, পার্টুসিস যেটাকে হুপিং কাশি বলা হচ্ছে, পোলিও, যক্ষা আর ডিপথেরিয়া। নির্মূল স্মলপক্স নির্মূল, এক্সপান্ড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন লিস্ট করে দিয়েছে, কখন কত বছর বয়সে কখন দিতে হবে, ট্রিপল অ্যান্টিজেন কখন দিতে হবে, ওরাল কোনটা হবে, ইমিউনাইজেশন কখন হবে, ইত্যাদি ইত্যাদি। পালস পোলিও কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলো অত্যন্ত জরুরি। এইটা যদি মানে হু করে দেওয়ার ফলে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ সেটা মানতে বাধ্য হয়েছে। অ্যাকচুয়ালি মানে এদের মানে একটা জায়গা আমাদের পড়াবো এবারে, কতগুলো ডিজিজেস। আমি এসটিডি পড়াচ্ছিলাম, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, অর্থাৎ অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে যে সকল রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে একজন সুস্থ ব্যক্তির দেহে স্থানান্তরিত হয়, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। একে আমরা ভেনেরিয়াল ডিজিজও বলতে পারি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যৌন সংসর্গে সংক্রামিত হয়, তাই বলা হচ্ছে ভেনেরিয়াল ডিজিজ। যৌন সংসর্গে সংক্রামিত রোগগুলোর আজ ব্যাপক পরিবর্তন হয়েছে। একে এসটিডি বলছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলছে। সিফিলিস, গনোরিয়া, এই রোগগুলো হচ্ছে ক্লাসিক্যাল ভেনেরিয়াল ডিজিজ, কারণ দে অ্যাটাকড দ্য reproductive tract, and so these are the diseases called reproductive tract infection. আমরা এবার আসবো একটা সেকেন্ড জেনারেশন এসটিডি। তাহলে ক্লাসিক্যাল ভেনেরিয়াল ডিজিজের মধ্যে আমরা সিফিলিস, গনোরিয়াকে যেমন বললাম, আর সেকেন্ড জেনারেশন এসটিডি কি বলে, এই ধরনের আধুনিক রোগগুলোর ক্ষেত্রে কি হয় জানিস তো, যে এসটিডির সঙ্গে সঙ্গে যে সকল উপসর্গগুলো বা সিমটমগুলো পরিলক্ষিত হয়, সেগুলো না একটা নজর দিতে হবে। কিরকম, যেমন অ্যাকোর্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে আমরা কিরকম দেখছি, এইডস হলো, এইডসের সঙ্গে সঙ্গে
অন্য প্রবলেম দেখা দিল। আচ্ছা, এবার আমরা ফার্স্ট আসছি, এক একটা করে সিলেবাসে দেখছি, দাঁড়া 1 মিনিট। ফার্স্ট হচ্ছে সিলেবাসে সিফিলিস। সিফিলিস এটা গ্রিক শব্দ সিন থেকে এসছে, সিন SOIN ইকুয়াল টু টুগেদার, আর ফেলিন PHILEIN, ফেলিন মানে হলো লাভ। অর্থাৎ এটা এমন একটা রোগ, এটা একটা স্পাইরোকিটিস নামক মাইক্রোব থেকে হয়, তার নাম ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম। এবং এর সংক্রমণ পদ্ধতি বলি, অ্যাকচুয়ালি এই ট্রিপোনেমা যে প্যালিডাম, এই ট্রিপোনেমা প্যালিডাম একটা এমন প্যাথোজেন, এটা গমনে সক্ষম। আক্রান্ত ব্যক্তির মিউকাস মেমব্রেন, এমনকি ত্বকের লোম, তার গোড়ায় যে হেয়ার ফলিকলস থাকে, কোথাও কেটে গেছে, ছিঁড়ে গেছে, সেখান দিয়েও ঢুকে পড়তে পারে। এমনকি ডিউরিং ইন্টারকোর্স, যৌন মিলনের সময় আক্রান্ত ব্যক্তির দেহতরল থেকে এটা সুস্থ ব্যক্তির শরীরে ঢুকে পড়তে পারে। যে ব্যক্তির চিকিৎসাই করা হয়নি, আক্রান্ত ব্যক্তির চিকিৎসাই করা হয়নি, তার শরীরে 5টা পর্যায়ে থাকতে পারে। ফার্স্ট, প্রাইমারি সিফিলিস। মানে কি প্রাইমারি সিফিলিস মিন্স কি? এই পর্যায়ে প্যাথোজেনটা অ্যাকচুয়ালি ডিউরিং ইনকিউবেশন কন্ডিশন, ইনকিউবেশন পিরিয়ড অলমোস্ট 10 days to 3 weeks, ছোট 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 আলসার, ক্যানকার, গুটি 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 প্যাথোজেনের প্রবেশস্থানে লক্ষ্য করা যাচ্ছে। কোথায়? রিপ্রোডাক্টিভ অর্গানস, ঠোঁটের মধ্যে, হাতের চেটোয়, মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভের রিজিয়নের সার্ভিক্স রিজিয়নে লক্ষ্য করা যাচ্ছে। তারপর প্রাইমারি লেটেন্ট পিরিয়ড হয়ে থাকবে, অর্থাৎ আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, মানে তো ইনকিউবেশনে রয়েছে না। তারপর সেকেন্ডারি, 3 নম্বরে সেকেন্ডারি সিফিলিস, সেখানে কি লক্ষ্য করা যাবে? আস্তে আস্তে প্রায় 5 বছর কাল উপসর্গগুলো একটা 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 করে বেরোতে শুরু করলো। হাতের তালুতে, পায়ের চেটোতে র্যাশ বেরোতে শুরু করলো, পুঁজ, জিভের উপর, দাঁতের মাড়ি, গালের মধ্যে যন্ত্রণাদায়ক গুটি গুটি সাদা সাদা মিউকাস বেরোচ্ছে শুরু করলো, মাথার চুলগুলো, গায়ের লোমগুলো পড়ে গেল, ফিভার আসতে লাগলো। হ্যাঁ, তারপরে আবার ফোর্থ হচ্ছে সেকেন্ডারি লেটেন্ট পিরিয়ড, আস্তে করে চুপচাপ রক্ত জীবাণু ঘুরে বেড়াচ্ছে, দেখা গেল রক্তে পাওয়াই গেল না, এমনও হতে পারে, উপসর্গ আছে। ঠিক আছে, আবার কয়েকদিন পর ফাইনাল উপসর্গটা লক্ষ্য করা গেল, যেটাকে আমরা টার্সিয়ারি সিফিলিস বলছি। সেখানে দেখা যাচ্ছে মানে স্কিনের মধ্যে, হার্টের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে, হাড়ের মধ্যে সব ক্ষত সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হিটলারের তো, অ্যাডলফ হিটলার, তারও তো অস্কার ওয়াইল্ড, বিখ্যাত বিখ্যাত মানুষ, এদের সব সিফিলিস রোগে আক্রান্ত ছিলেন তারা। আচ্ছা, এই সিফিলিস রোগের টেস্ট করার জন্য সেরোলজিক্যাল টেস্ট করা হয়, অর্থাৎ ভেনেরিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট, র্যাপিড প্লাজমা রেজিন টেস্ট, এখানে অ্যান্টিবডি টেস্টও করা হয়ে থাকে। এবিএস, FTA ABS অর্থাৎ ফ্লুরোসেন্ট ট্রিপোনিমাল অ্যান্টিবডি অ্যাডজর্স টেস্ট। এই রোগকে নিয়ন্ত্রণ করার জন্য একটাই, যে রোগী আক্রান্ত রোগীর হাত থেকে বাঁচাও, তার সঙ্গে কোনো সংসর্গে না যাওয়া, সংক্রামিত ব্যক্তিকে পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, অবশ্যই অ্যান্টিবায়োটিক
আন্ডার দ্য মানে ট্রিটমেন্ট অফ ডক্টর। সেক্সুয়াল হাইজিনটাকে মেনে চলতে হবে। সংক্রামিত যার মাধ্যমে হচ্ছে তার চিকিৎসা করাতে হবে। এবার নেক্সট হচ্ছে দ্বিতীয় ডিজিজ, তার নাম গনোরিয়া। এই গনোরিয়া কথার অর্থ হলো ফ্লো অফ সিড। এই গনোরিয়া সৃষ্টিকারী প্যাথোজেনটার নাম হচ্ছে নিসেরিয়া গনোরি। অ্যালবার্ট এলেস নিশার তার নাম অনুসারে এই প্যাথোজেনটার নাম এসছে নিসেরিয়া গনোরি। এই ব্যাকটেরিয়াটাকে প্রথম তিনি সন্ধান করেছিলেন। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা গোলাকার ব্যাকটেরিয়া, কক্কাস, ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া। যাই হোক, তো এই ব্যাকটেরিয়াটা যৌন মিলনের সময় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সংক্রামিত হতে পারে, গলা দিয়ে, চোখ দিয়ে, পায়ু দিয়ে আসতে পারে, এবং মূত্রত্যাগের সময় এগুলোকে, এবার যে সিমটমগুলো আসে, মূত্রত্যাগ করার সময় প্রচণ্ড জ্বালা হচ্ছে, পুড়ে যাওয়ার মতো, বার্নিং পেন। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক মতো হবে না, ডিম্বনালীতে ইনফেকশন হয়ে গিয়ে সেখানে পাঁস জমে যাচ্ছে, পুঁজ জমে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, স্টেরিলিটি দেখা যাচ্ছে, আর্থারাইটিস হচ্ছে, গনোরিয়াল আর্থারাইটিস, গনোরিয়াল ফ্যারিঞ্জাইটিস। পুরুষদের ক্ষেত্রে তো প্রাথমিকভাবে তো কি বলে, মূত্রনালীতে সংক্রমণ হয়, তারপরে তো আস্তে আস্তে মানে সেই সংক্রমণটা পেনিসে সংক্রামিত হয়, পুঁজ পড়ে, মূত্রত্যাগের সময় পুড়ে যাওয়ার মতো যন্ত্রণার কথা এক্ষুনি বলেছিলাম। তার ফলে শুক্রাণু কি বাহিত হবে? শুক্রাণু বাহিত হতেই পারবে না, নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আঙ্গুল মানে এবং তোয়ালের মাধ্যমে চোখের দলে দিলে চোখের কর্নিয়া সংক্রামিত হয়ে যাবে, কেরাটাইটিস। এরকম বিভিন্ন রকমের কনজাংটিভাইটিস হয়ে যায়, হয়। তো এখানে বিভিন্ন রকম লক্ষণ হলো। এবার আমি এই রোগের যে প্রতিকার, সিফিলিসের ক্ষেত্রে যেরকম বলা হয়েছে ঠিক সেরকম ধরনেরই প্রতিকারের কথা আমরা বলবো। অর্থাৎ এই রোগটার যে কারণ, এই রোগটার যে সংক্রমণের পদ্ধতি, এর যে ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করা এবং যন্ত্রণাহীন রোগীর রোগ নির্ণয় করা, যৌন মিলন থেকে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, স্ট্রেপ্টোমাইসিন, পেনিসিলিন, ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক ঔষধ প্রদান করা এই রোগের একমাত্র ওষুধ। নেক্সট আমরা আসছি, সিলেবাসে আছে এইডস, যেটাও আমরা ক্লাস 10-এও পড়েছি, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এটা এক প্রকার সর্বাধুনিক সেকেন্ড জেনারেশন এসটিডি। এর প্যাথোজেনের নাম HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা হিউম্যান টি লিম্ফোসাইট ভাইরাস, HTLV টাইপ 3, অর্থাৎ হিউম্যান টিস্যু লিম্ফোট্রপিক ভাইরাস টাইপ 3 বলা হয় একে। এর একতন্ত্রী RNA আছে, সিঙ্গল স্ট্র্যান্ডেড RNA আছে। এর গায়ে স্পাইক আছে, গ্লাইকোপ্রোটিন স্পাইক। এই গ্লাইকোপ্রোটিন, এটাকে একটা রেট্রোভাইরাস বলা হয়, কারণ এর RNA DNA-তে কনভার্ট করতে পারে। রেট্রোভাইরাস তোমরা সবাই জানো। আর রেস্ট্রিকশন মানে এর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। আমরা আগেও পড়েছি, আমরা সবাই জানি, সাধারণত যৌন মিলনের সময় কোনো সংক্রামিত ব্যক্তির দেহ থেকে এই ভাইরাস পুরুষের ক্ষেত্রে সিমেনের মাধ্যমে, স্ত্রীদের ক্ষেত্রে যৌনকরণের মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে
সংক্রামিত হয়। কোনো রক্ত আক্রান্ত ব্যক্তির রক্তজাত পদার্থ, অপরিশোধিত কোনো সিরিঞ্জ বা নীল, এমনকি সংক্রামিত গর্ভবতী মা তার অমরার মাধ্যমে গর্ভস্থ শিশুতে, সদ্যজাত শিশু সংক্রামিত মায়ের স্তনপান করছে, তার থেকেও এই ভাইরাস সংক্রামিত হয়। এবং আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হবার 2-10 বছরের মধ্যে আস্তে 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 সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। ওজন কমছে, জ্বর হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে এবং কাশি হচ্ছে, মুখে জিভে ঘা হচ্ছে। আবার যখনই টি লিম্ফোসাইট কোষকে অ্যাটাক করে দিচ্ছে, তখন অন্যান্য জীবাণুগুলো সেই জায়গায় ফাঁকা মাঠে গোল করতে চলছে। যক্ষা হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, ক্যান্সার হচ্ছে, মানে একদম যাঁতা পরিস্থিতি, হারপিস হচ্ছে। কারণ তার সংক্রমণ প্রতিরোধ করার যে ইমিউনিটি গড়ে তোলার যে অ্যাক্টিভিটি, সেটা তো কমে গেছে, ডিমিনিশিং হয়ে গেছে। এই সুযোগে কাজে লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, এলিজা টেস্ট আমরা সবাই জানি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে টেস্ট, ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট এর মাধ্যমে এটাকে টেস্ট করা হয়। এর প্রতিকারের একটাই উপায়, আমরা অনেক উপায়ের মধ্যে বলছি, সেটা একটু আগে আমরা বলেছি, ইউজ অফ কন্ডোমস অ্যান্ড আদার প্রিকশনারি মেজার্স অ্যান্ড avoidance of intercourse with those are infected। এবং রেডিও টেলিভিশনে, আমরা সংবাদপত্র, ম্যাগাজিনে, এনজিওর মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় ন্যাকো অর্থাৎ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন দেশব্যাপী একটা এইডস সম্পর্কে একটা সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চালায়। এটা ইন্ট্রাভেনাস ড্রাগ দিয়ে সিরিঞ্জ ইউজ করা, একই সিরিঞ্জ যেন বারবার ব্যবহার না করা, ড্রাগ না নেওয়া, এইসব জিনিসগুলো আমরা আগেও পড়েছি। একই জিনিস, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। নেক্সট ভাইরাস আছে হেপাটাইটিস বি, যেটা তোমরা আগেও পড়েছো। এই হেপাটাইটিস বি ABCDE প্রকোপ আছে, সংক্রমিত প্রবণতা প্রচণ্ড, তবে বিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা তোমরা আগেও পড়েছো। HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস। এটা একটা হেপাডোনা ভাইরিডি ফ্যামিলির অন্তর্গত এবং এর মধ্যে ডিএসডিএনএ আছে একখানা, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে, অ্যান্ড ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইম আছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর প্রোটিনের যে খোলক, তাকে আমরা ক্যাপসিড বলি, সেই ক্যাপসিডের বাইরে এনভেলাপ আছে। এই এনভেলাপ প্রকৃতপক্ষে HBsAg নামক এক ধরনের সারফেস অ্যান্টিজেন অবস্থান করছে। এই ভাইরাসটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ আমরা সবাই জানি লালারস, ঘাম, মূত্র, সিমেন, মল, মাতৃস্তন্য দুগ্ধ ইত্যাদির মাধ্যমে, ব্যবহার করা অপরিশোধিত সিরিঞ্জের মাধ্যমে, রক্তের মাধ্যমে, গর্ভস্থ মা থেকে সন্তানে প্ল্যাসেন্টার মাধ্যমে সংক্রামিত হতে পারে। ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। জ্বর হবে, লস অফ অ্যাপেটাইট, খাওয়ার ইচ্ছা চলে যাবে, বমি বমি ভাব, নৌসিয়া, পেট খারাপ, ডায়রিয়া, উইকনেস, হেপাটোসাইট সেল, যকৃতের কোষগুলো ডেমোলিশ হয়ে যাবে, ধ্বংস হবে। ট্রান্স অ্যামাইনেজ এনজাইমের পরিমাণ রক্তে মিশ্রিত হবে, জন্ডিস হয়ে যাবে, স্কিনের মধ্যে বিলিরুবিন দেখতে পাবি, চোখ হলুদ, ত্বক হলুদ, ইউরিন হলুদ হয়ে গেছে।
লিভার ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা বলতে পারা যায়, সৃষ্টি হতে পারে। তাই এই রোগ রক্তের সেরাম বিলিরুবিনকে টেস্ট করে, তার পরিমাণ টেস্ট করে, ট্রান্স অ্যামাইনেজ উৎসেচকের পরিমাণ নির্ণয় করে এইচবিভি হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা যায়। এলাইজা টেস্ট, আরসিএ রেড সেল অ্যাগ্লুটিনেশন, অ্যান্টি এইচবিএসএজি, এই অ্যান্টিজেন টেস্ট করে আমরা এইচবিভি পরীক্ষা করতে পারি সংক্রমণের। তো যে এই রোগে আক্রান্ত তার রক্ত নেওয়া যাবে না, বা যদি না হয়ে থাকে তাকে টেস্ট করে সেটা কোনো রকম ভাবে যাতে কোনো সুস্থ শরীরের বা যার রক্ত দরকার তার শরীরে ঢুকছে এরকম অবস্থা সৃষ্টি না হয়, তাহলে কেলো হয়ে গেল। একটা রোগে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে হেপাটাইটিস আক্রান্ত হয়ে গেল, সমস্যা হয়ে গেল। ইনজেকশনের সরঞ্জাম, ডায়ালাইসিস সরঞ্জাম, এগুলো যেন পরিশোধিত আছে, এটা মনে রাখতে হবে। রিকম্বিনেন্ট ভ্যাকসিন এখন ব্যবহার করা হচ্ছে। রিকম্বিনেন্ট ভ্যাকসিন পরিবারের লোকজন যে এইচবিভির বাহক, যৌন জননে অংশগ্রহণকারী সেক্স পার্টনার, এগুলোকে যেন তাদের থেকে সতর্ক থাকতে হবে। বেশি জটিল হয়ে গেলে কেমোথেরাপি ও ডাক্তারের পরামর্শ নিয়ে যদিও সেগুলোকে করতে হবে। আচ্ছা, নেক্সট সিলেবাসে আছে বার্থ কন্ট্রোল নিডস অ্যান্ড মেথডস। সিলেবাস বার্থ কন্ট্রোল নিডস অ্যান্ড। আচ্ছা, বার্থ কন্ট্রোল ব্যাপারটা কি? এটা কোনো দেশে, আমি একটু আগে বলছিলাম যে পপুলেশন প্রচন্ড বেড়ে যাচ্ছে, অতি জনাকীর্ণতা, আজকে করোনা সংক্রমণ যে জায়গায় এসে পৌঁছাচ্ছে আর কন্ট্রোল করতে পারছে না। আর্থ সামাজিক পরিবেশ, সোশিও ইকোনমিক অবস্থিতি খুব খারাপ, তাই হাল ছেড়ে দিল। তাই সোশিও ইকোনমিক স্ট্যাটাসকে বিশেষভাবে প্রভাবিত করে ওই দেশের উন্নতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় কোনো একটা রোগ, আজ যেখানে দাঁড়িয়েছে। ঠিক সেরকম জন্ম নিয়ন্ত্রণটা যদি ঠিক করা থাকতো, লোক সংখ্যাটা যদি, জনসংখ্যা যদি এখানে কম থাকতো, আজকে এই বিপদের মধ্যে ভারতবর্ষ পড়তো না। অতি জনাকীর্ণতা ফলে কোনো দেশের যেসব সমস্যাগুলো দেখা যায় তা আজকে রন্ধ্রে রন্ধ্রে ভারতবর্ষ অনুভব করছে। আমরা আজকে অতি জনকীর্ণতার ফলে কোনো দেশের মানে যে সকল সমস্যাগুলো হতে পারে, আমরা গল্প করতে করতে তিনটে দিকে আলোচনা করি। একটা হচ্ছে সোশিও ইকোনমিক প্রবলেম, একটা এনার্জি ক্রাইসিস, আর একটা হচ্ছে ইকো ডিগ্রেডেশন। অ্যাকচুয়ালি দেখ, আর্থসামাজিক যে সমস্যাগুলো কি, সোশিও ইকোনমিক প্রবলেম মানেটা কি? স্পেস ফর হ্যাবিট্যাট, বাসস্থানটা কম, এটা সবচেয়ে বড় বেশি জমি, বনাঞ্চল ধ্বংস করতে হবে, তাহলে আরো ডেঞ্জারাস। আমরা পড়েছি ভূমিক্ষয়, বন্যা আমরা পড়েছি, কৃষি জমির অভাব আমরা জানি, খাদ্যের অভাব আমরা বুঝি। খাদ্য ঠিক মতো না পেলে একটা মধ্যবিত্ত বৃহৎ পরিবার, তার সমস্ত সদস্যরা কি পরিমাণ মতো খাদ্য পাবে? পাবে না। তারা শারীরিকভাবে দুর্বল হবে, শিশুগুলো, তারা অ্যানিমিয়ার রোগী হবে, তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগবে, সমাজের বোঝা হয়ে উঠবে। নেক্সট, এমপ্লয়মেন্ট। অধিক জনসংখ্যা এমপ্লয়মেন্ট দিতে পারবে, সরকারের নতুন নতুন উদ্ভাবিত প্রকল্প দিতে হবে, লোকে হাসবে, কারণ সেই প্রকল্পের মানে যে যত সংখ্যক সদস্যরা থাকবে তাতে যতটা পরিমাণ টাকা প্রত্যেকের ইচ ইন্ডিভিজুয়ালকে দেওয়া হবে, তাতে কি হবে, সেটা মোর দ্যান, এটা এনাফ নয়। ফলস্বরূপ শিক্ষিত বেকার যুবতীর মধ্যে হতাশা, ক্ষোভ সঞ্চার হবে। প্রপার এডুকেশন, নেক্সট হচ্ছে এডুকেশন। এডুকেশন তো হবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাপের সৃষ্টি হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমতে শুরু করবে।
ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে, উপযুক্ত শিক্ষাদানের পরিপন্থী হয়ে হচ্ছে, উচ্চশিক্ষা দিতে পারছে না সরকার, তাই না? মেডিকেল এইড অ্যান্ড হাইজিন কন্ডিশন আজকে যে যে জায়গাটায় সারেন্ডার করছে সরকার, বলছে ঘরে থাকো, আক্রান্ত হলে ঘরে থাকো। বস্তি এলাকায় স্বল্প পরিসর জায়গার মধ্যে কত মানুষ, হোয়াট ইজ কোয়ারেন্টাইন ফর দেম, হাউ দে টুক দেমসেলভ ইন কোয়ারেন্টাইন ইন বস্তি, ওই অঞ্চলে কি করে থাকবে তারা? তাহলে তাহলে অধিকাংশ রাজ্যে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার প্রতিটি মানুষের স্বাস্থ্য পরিচর্যার ব্যবস্থা ব্যর্থ, এসেন্সিয়াল গুডস অপ্রতুল, দিতে পারছে না, জিনিসপত্রের দাম বাড়ছে। পভার্টি, একজন আয়কারী ব্যক্তি থাকেন একটা পরিবারে, একটা বড় পরিবার, যে তাহলে কি ডেঞ্জারাস অবস্থা। তার মানে তার একজনের উপরে অনেকজনের নির্ভরশীলতা। তাহলে কি করে সবার খাদ্য, সবার ঔষধ, সবার শিক্ষা, সবার প্রাত্যহিক জিনিসপত্রকে সাপ্লাই দেবে বলতো? সঙ্গে তো ভায়োলেন্স আছে, সঙ্গে তো ভায়োলেন্স আছে। সুতরাং এইভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে এনার্জি ক্রাইসিস। মানে এনার্জি ক্রাইসিস মানে কি? চাহিদা, শক্তির চাহিদা তো প্রচন্ড তুঙ্গে। এই যে শক্তির উৎস বলতে আমরা কয়লা, তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলোকেই তো বলি। অফুরন্ত তো নেই বাবা, এ তো সঞ্চিত, সীমিত। শিল্পাঞ্চল, শহর, নগর গড়ে ওঠার জন্য এরা তো প্রচুর আমরা ব্যবহার করে ফেলেছি, এখন অভাব। এখন বুঝতে পারবে অপ্রচলিত শক্তির প্রয়োজনীয়তা। নেক্সট একটা শব্দ ইউজ করেছিলাম, ইকো ডিগ্রেডেশন। এই যে অতি জনকীর্ণতা প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে, দূষণ হচ্ছে, পলিউশন হচ্ছে, সার্বিকভাবে হচ্ছে, আমরা সবাই জানি। এটা নিয়ে সম্মর্ষণ করে ডিফরেস্টেশন হতে বাধ্য হচ্ছে, স্যানিটেশন অর্থাৎ নিকাশি ব্যবস্থা টোটালটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। সুতরাং এই হয়ে গেল জন্ম নিয়ন্ত্রণের যে প্রয়োজন, সেই সমস্যাগুলোর কথা আমি তুলে ধরলাম। তিনটে সোশিও ইকোনমিক প্রবলেম, তারপরে বললাম কি যেন বললাম, এনার্জি ক্রাইসিস ধরলাম, তারপরে বললাম ইকো ডিগ্রেডেশন। এবার আমরা আসছি মেথডস অফ বার্থ কন্ট্রোল। দেখ, অন্যান্য প্রাণীর থেকে তো মানুষ তো অন্তত উন্নত, তাহলে উন্নত চিন্তা বোধ শক্তির অধিকারী। সুতরাং একটা প্রচুর জনবহুল একটা সমাজের যে ক্ষতিকারক ফলটা কি হয়, এখন তো মানুষ মনে মনে সেটা উপলব্ধি করছে। তাই মানুষ বিধিবদ্ধভাবে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই মানুষের কি কি চাই? তিনটে জিনিস। এক হচ্ছে শিক্ষা, দুই হচ্ছে এজ অফ ম্যারেজ, তিন হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। এই তিনটে তৈরি করা ত্রিভুজকে আমরা পরিবার পরিকল্পনা করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করার কথা বলতে পারি। শিক্ষা, বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা, ছোট পরিবারের সুবিধাগুলো যে কি সে সম্পর্কে সঠিকভাবে যদি শিক্ষিত করে তোলা যায়, সেটাই সুবিধা। রেডিও, টিভি, ম্যাগাজিন, সংবাদপত্র, পোস্টারিং, হোর্ডিং এর মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাস মিডিয়ার মাধ্যমেও, হ্যাঁ, যদি এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটা মানে ধ্যান ধারণা তুলে ধরা যায়, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। দ্বিতীয় একটা কথা বলছিলাম, বিবাহের বয়স। আমি তো এটা একটু আগেই ICMR এর কথা বলেছি। মানে ভারতীয় মহিলারা 18 বছরের পূর্বেই বিবাহ করেন, যেটা অবশ্যম্ভাবী ফল হলো জনসংখ্যা বৃদ্ধি। এবং ওই জন্য মহিলাদের 18 বছর এবং পুরুষদের 21 বছর বয়সকেই কি যেন বলে, বিবাহকালীন বয়স বা এজ অফ ম্যারেজ বলা হয়। এবং তৃতীয় পয়েন্ট আমরা যেটা বলেছিলাম, যে ছোট পরিবার সুখী পরিবার, স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি। উল্টানো ইনভার্টেড রেড ট্রায়াঙ্গেল
ঠিক আছে, উল্টানো রেড ট্রায়াঙ্গেল, একটা ছোট পরিবার সুখী পরিবার, অর্থাৎ উপরে বড় নিচে ছোট, হাম দো হামারা দো, দুটির বেশি যাতে তিনটে সন্তান না হয় এই সম্পর্কে ওয়াকিবহাল করা। এই জন্য পরিবার পরিকল্পনার জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন গর্ভনিরোধক যে ব্যবস্থা, কন্ট্রাসেপটিভ মেথডস, স্টেরিলাইজেশন মেথডস, বন্ধাত্মকরণ পদ্ধতি, হ্যাঁ, টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর অ্যাবর্শন, গর্ভপাত করার পদ্ধতি, এগুলো সব সুপারিশ করছে। এবার আমরা সিলেবাসের মধ্যে থাকা এই সমস্ত পদ্ধতিগুলোকে নিয়ে একে একে আমরা আলোচনা করব। প্রথম আসছি কন্ট্রাসেপশন। এই কন্ট্রাসেপশনের বাংলা শব্দ হচ্ছে গর্ভ নিরোধক ব্যবস্থাপনা। এটা একটা ফিজিক্যাল মেথড, এটা ভৌত প্রক্রিয়া, বা একটা কেমিক্যাল মেথড, এটা কেমিক্যাল বা রাসায়নিক পদ্ধতি, বা এটা একটা সার্জিক্যাল মেথড, এটা শল্য পদ্ধতি, যার মাধ্যমে বাংলা কথায় নিষেকটাকে বাধা দাও, ব্যাস জন্ম নিয়ন্ত্রণ। তাহলে যে এটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে, সার্জিক্যাল হতে পারে, যার মাধ্যমে নিষেক পদ্ধতিটাকে বন্ধ করে রাখা যাবে, এটাকেই গর্ভনিরোধক, কন্ট্রাসেপশন। যে সকল পদ্ধতি অবলম্বন করে এই কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলে কন্ট্রাসেপটিভস। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে যে জনমানসে হোয়াট ইজ দ্য কন্ট্রাসেপটিভ মেথড হুইচ ইজ মোর আইডিয়াল। সবসময় সেটা অধিকাংশ মানুষ কোনটা গ্রহণ করছে, কোনটা সস্তা হচ্ছে, সহজলভ্য হচ্ছে, হ্যাঁ, সহজে ব্যবহার করা যাচ্ছে, নিরাপদে ব্যবহার করা যাচ্ছে, সাইড এফেক্ট থাকছে না, সর্বাধিক কার্যকরী হচ্ছে, ফেলিওর নেই, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের এবার আলোচনা করতে হবে। আমি এবার আসছি গর্ভনিরোধক যে ব্যবস্থাপনার মধ্যে প্রথম যে তোমরা একটু টেক্সট বইগুলোতে সব পাবে, আমি টেক্সট বুক ধরেই একটুখানি মানে দেখাচ্ছি, মানে পড়াচ্ছি আর কি, তাতে কি হয়, এটা তো তোরা পড়তে মানে মনে রাখতে পারবি। এই লেখা আছে দেখবি, স্পেসিং মেথড, ফিজিক্যাল মেথড, তাতে ইউজ অফ কন্ডোমস। কন্ডোমস হচ্ছে একটা রবারের তৈরি একটা পাতলা আবরণ, যৌন মিলনকালে পুরুষদের পেনিসের আবরক হিসেবে কাজ করে। এটা খুব মানে সস্তা এবং সহজেই পরা যায়, জন্ম নিয়ন্ত্রণের আদর্শ এবং যৌন রোগের সংক্রমণে বাধা দেয়, এই যে সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস থেকে, এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করলে 97% সাফল্য পাওয়া যায়। ঠিক আছে, তবে যায়, ফেটে যায়। এবং নেক্সট হচ্ছে ফিমেল কন্ডোমও আছে, একে ফেমিডোম বলা হয়। এটা পলিইথিলিনের তৈরি একটা পাউচ, এটা মহিলাদের যে ভ্যাজাইনার ভেতরে অবস্থান করানো থাকে। এটা সিলিকন দিয়ে তৈরি, এটা পিচ্ছিলকারক পদার্থ দিয়ে তৈরি, যৌন রোগ সঞ্চারণে বাধা দেয়, মেয়েদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণে একটা দায়িত্ব পালন করতে বাধা দেয়। নেক্সট হচ্ছে ডায়াফ্রাম, এটাকে বলা হয় সার্ভাইকাল ক্যাপ। এটা রবারের তৈরি, এটা প্লাস্টিকের তৈরি, একটা টুপির মতো একটা গোলাকার আবরক ভ্যাজাইনার মধ্যে এটাকে বসিয়ে দেওয়া হয়, ওই জরায়ুর সার্ভিক্স অঞ্চলটাকে ঢেকে দেওয়া হয়। তার ফলে কোনো সাইড এফেক্ট নেই, কোনো সার্ভাইকাল ক্যান্সার হবে না। এটা শুক্রাণু মানে নষ্ট করে দেয় এমন জেলির সঙ্গে এটাকে ব্যবহার করা হয়। যে কোনো বয়সে এটাকে ব্যবহার করা যেতে পারে, 100%-এর কাছাকাছি 90% সাফল্য আছে। নেক্সট ভ্যাজাইনাল স্পঞ্জ, এটা পলি ইউরিথেন একটা ফোম, যেটা
ভিনিগার বা অলিভ তেল বা পারমিসাইড এটাতে ভিজিয়ে ভ্যাজাইনার মধ্যে ব্যবহার করা হয়, বাজারে বিক্রি হয় টুডে, TODAY, এটা সহজেই ব্যবহার করা যায়। নেক্সট কেমিক্যাল মেথড, স্পার্মিসাইড, যে সমস্ত কেমিক্যাল যেগুলো শুক্রাণুকে বিনষ্ট করে, ফোম, ক্রিম, জেলি, পেস্ট, সলিউবল ফিল্ম, এরকম স্পার্মিসাইড পাওয়া যায়। ডিউরিং ইন্টারকোর্স ভ্যাজাইনার মধ্যে এটাকে ব্যবহার করা হয়, যেমন নোনোসল 9, স্পঞ্জ, ডেলফেন, এটা স্পার্মিসাইড ক্রিম, ফোম ট্যাবলেট, অ্যারোসল ফোম, ক্লোরিমিন টি, জেলিজাইনল 2, এগুলো যে কোনো বয়সে ব্যবহার করা যায়, যৌন মিলনের সময় এগুলো ব্যবহার করা যায় কোনো। নেক্সট IUD, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, IUCD, এটা IUD বিজ্ঞানী লিপ্পি আবিষ্কার করেছিলেন। এটাকে লিপ্পেস লুপ কপার টি ও বলা হয়ে থাকে। এটা একটা প্লাস্টিক বা ধাতুর তৈরি একটা এসের মতো বা লুপের মতো একটা বলয়ের মতো গঠন। এটা মেডিকেটেড, একটা নন মেডিকেটেড বলতে পারিস, একটা কপার টি, লিপেট লুপ, লিপস লুপ, কপার টি। হ্যাঁ, এটা জরায়ুর মধ্যে স্থাপন করা হয়ে থাকে এবং এই কপার টি এটা মানে পলিইথিলিন বা বেরিয়াম সালফেট, মানে এটা একটা, যেটাকে আমি যেমন IUDটা বলছি, লিপেস লুপের কথা বলছি, পলিইথিলিন বা বেরিয়াম সালফেট দিয়ে তৈরি। এটা ডিম্বনালীতে, ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুর প্রবেশ করতে দেয় না, জরায়ুর মধ্যে শুক্রাণুগুলোকে নষ্ট করে দেয়, ফলে ফার্টিলাইজেশন হয় না। হ্যাঁ, আর এই কপারটি, এটা কপার 7, এগুলো প্রতিদিন ধীরে ধীরে কপার আয়নকে নির্গত করে, যেগুলো শুক্রাণুর অ্যাক্টিভিটি বা সক্রিয়তা, গতিশীলতাকে কমিয়ে দেয় এবং নিষেকের জন্য যে সক্রিয়করণ সেটাকে বিনষ্ট করে দেয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা হলো গর্ভনিরোধক বড়ি, দ্য হরমোনাল মেথড, যেটাকে আমরা কন্ট্রাসেপটিভ পিল বলি। এই গর্ভনিরোধক বড়িগুলো সাধারণত কৃত্রিম ইস্ট্রোজেন হয়, যেটাকে আমরা ইথিনাইল, ইস্ট্রাডিওল ও প্রোজেস্টেরন, মানে অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন বা শুধুমাত্র প্রোজেস্টেরন দিয়েও তৈরি হয়। কম্বাইন পিল, যেটাকে আমরা মালা N, মালা D বাজারে কিনতে পাওয়া যায়, এতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন উভয়ই থাকে। আর একটা মিনি পিল, মাইক্রোপিল, কন্ট্রাসেপটিভ প্রোজেস্টেরন, এটা POP আর কি, প্রোজেস্টেরন অনলি পিল। ঠিক আছে, প্রোজেস্টেরন অনলি পিল। এই ধরনের গর্ভনিরোধক বড়িগুলো কি করে বলতো, মেনস্ট্রুয়াল সাইকেলের যে 5th ডে থেকে শুরু করে টানা 21 দিন খেতে হবে এবং তারপর 7 দিন বাদ আবার পুনরায় খেতে হবে। এই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে, প্রিমেনস্ট্রুয়াল সাইকেল এবং মেনস্ট্রুয়াল সাইকেলের পিরিয়ডটাকে কমিয়ে দেয় এবং গর্ভনিরোধক বড়ি ব্যবহার করাটা অত্যন্ত সহজধানক। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ব্যাপার আছে। আরও কিছু মানে পদ্ধতি আছে, যেমন কয়টাস ইন্টারাপ্টাস, অর্থাৎ যৌন মিলনের সময় যখনই ভ্যাজাইনার মধ্যে সিমেনের নিষ্ক্রমণ হবে তার আগেই পেনিসটাকে বের করে নিয়ে আসা। একটা হচ্ছে, নেক্সট হচ্ছে রিদিম মেথড। এটা মহিলাদের তো মেনস্ট্রুয়াল সাইকেলের 5th ডে থেকে 9 ডে আর 19 ডে থেকে 28 ডে, এটাকে বলা হচ্ছে সেফ পিরিয়ড। এই সময়ের মধ্যে যৌন মিলনকে আমরা বলি রিদিম পিরিয়ড। সেফ পিরিয়ড যৌন মিলন করলে গর্ভ সঞ্চারের কোনো সম্ভাবনা থাকে না। দ্যাট ইজ 5th ডে টু 9th and 19 to 28th। এটা আর যাদের অনিয়মিত ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল তাদের ক্ষেত্রে সমস্যা আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধ্যাত্বকরণ। আমি একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্টেরিলাইজেশন, ভ্যাসেকটমি আর টিউবেকটমি। ভ্যাসেকটমি মানে হলো পুরুষদের শুক্রাশয় থেকে যে ভাঁজ ডিফারেন্সটা বেরোয় না, সেটাকে কেটে দাও। কেটে দিলে শুক্রাণু বীর্য গঠনে, মানে শুক্রাণু বীর্যের সঙ্গে থাকবে না, পুরুষকে বন্ধা করে দেওয়া হবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর একটা হচ্ছে টিউবেকটমি, মহিলাদের ডিম্বনালী ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দিতে হবে।
ঠিক আছে, ফলে মহিলার বাদ মানে স্টেরাইল হয়ে গেল, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই পদ্ধতিতে হ্যাঁ মানে করা হয়ে থাকে। তো এই পদ্ধতিগুলো আমরা জানলাম। এবারে আমাদের আসতে হবে এমটিপি। এবারে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, সিলেবাসের মধ্যে দেখলাম মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ব্যাপারটা কি? সুনির্দিষ্ট নিয়মাবলীর নিয়ন্ত্রণ, যদি কোনো কারণে কোনো অবাঞ্ছিত গর্ভাধান হয়, অবাঞ্ছিত সন্তান চলে এসেছে, বা কেউ সন্তান চাইছে না, বা সন্তানের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে, তাহলে গর্ভস্থ ভ্রূণ বা মায়ের বা উভয়ের মধ্যে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যে পদ্ধতিতে গর্ভস্থ ভ্রূণটাকে অপসারণ করা হবে, গর্ভস্থ ভ্রূণের অ্যাবর্শন করানো হবে, গর্ভপাত করানো হবে, এই মেডিকেল এই টার্মিনোলজিকে গর্ভপাত করানোর পদ্ধতিটাকে আমরা নাম দিচ্ছি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, অ্যাকচুয়ালি গর্ভাবস্থার প্রথম 3 মাস এর মধ্যে মানে 12 সপ্তাহ 12 উইকস এমটিপি সম্পন্ন করা নিরাপদ। এক্ষেত্রে মায়ের দেহে বিশেষ কোনো জটিলতা থাকবে না, কিন্তু গর্ভাবস্থার 20 উইকস পেরিয়ে গেলে যদি এমটিপি করানো হয় তাহলে কিন্তু মানে রিস্ক আছে, মায়ের মৃত্যু আশঙ্কা থাকতে পারে বা সমস্যা হতে পারে। তো কি করে এমটিপি করানো হয়? বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি আছে। মানে কখনো অ্যাবর্শন পিল খাওয়ানো হয়, গর্ভস্থ ভ্রূণের বয়স যদি 10 উইকস বা তার নিচে হয় তাহলে অ্যাবর্শন পিল খাওয়ানো হয়। বিভিন্ন অ্যাবর্শন পিল আছে, যেমন RU486, এটা অ্যান্টিপ্রোজেস্টেরন। তোরা জানিস যে ভ্রূণটাকে ধরে রাখার জন্য প্রোজেস্টেরন চাই, এন্ডোমেট্রিয়ামে আটকে রাখার জন্য প্রোজেস্টেরন চাই। এরা অ্যান্টিপ্রোজেস্টেরন পিল দেওয়া হয়, যেটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে নষ্ট করে দেয়, ঠিক মতো রাখতে দেয় না, ফলে এন্ডোমেট্রিয়াম থেকে ভ্রূণটাকে বিচ্ছিন্ন করে দেয়। গর্ভপাত বড়ি খাওয়ার 2-1 দিনের মধ্যেই প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেক্ট করে দেওয়া হয়, আর প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ুর সংকোচন ঘটায়, গর্ভপাত হয়ে যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন বা স্যালাইন ইনজেকশন করা। 16 সপ্তাহ বয়স হয়েছে ভ্রূণের গর্ভে, অ্যামনিওটিক স্যাক থলি, তার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন বা স্যালাইন ইনজেক্ট করে দেওয়া হলো, ভ্রূণটা মরে গেল। যাতা জরায়ুর সংকোচনের মাধ্যমে মৃত ভ্রূণ বেরিয়ে চলে গেল, অ্যাবর্শন। আর একটা হলো D&C টেকনিক, D ফর ডায়ালেশন আর C ফর কিউরেটেজ প্রসেস বা কিউরেটেজ টেকনিক। মানে কি? গর্ভের ভ্রূণ 12 থেকে 16 সপ্তাহ এখানে চেঁচে নিয়ে চলে আসে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণটা আছে, ভ্যাজাইনা দিয়ে সার্ভিক্স দিয়ে ঢুকালো, চেঁচে নিয়ে চলে এলো। অর্থাৎ জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যে ভ্রূণটা আটকে ছিল, জরায়ুর সার্ভিক্স অঞ্চলকে প্রসারিত করে জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে ধীরে ধীরে চেঁচে দেওয়া হলো। তারপর ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের পদ্ধতিতে জরায়ুকে চেঁচে দেওয়া অংশকে বের করে নেওয়া হলো, সাক করে নেওয়া হলো, লোকাল অ্যানাস্থেসিয়া করে করা হচ্ছে। ঠিক আছে, ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করেও করা হয়। 12 সপ্তাহ বয়স হলে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করে, অ্যাসপিরেশন যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে জরায়ুর ভেতরের পদার্থগুলোকে বের করে নিয়ে আসা হয় এবং জরায়ুর মধ্যে তরলের সঙ্গে ভ্রূণটাকেও বিচ্ছিন্ন করে নষ্ট করে দেওয়া হয়। 30 মিনিটে কাজ শেষ।
করতে হয়? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ এমটিপি? আমি বলছিলাম যে কোনো অসতর্কভাবে বা কোনো অবাঞ্ছিত যৌন মিলনে গর্ভসঞ্চার হয়েছে, বা গর্ভস্থ সন্তান চাইছে না, বা কোনো মহিলা ধর্ষিতা হয়েছেন, তার গর্ভ সঞ্চার হয়ে গেছে, বা গর্ভে সন্তান এসেছে কিন্তু তার জটিলতা আছে, মা এমন একটা পরিস্থিতির মধ্যে এখন মা আছেন যে মাকে এখন গর্ভে সন্তান রাখলে তার মৃত্যু আসতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই যে আমরা শিখলাম, এবারে আমাদের সিলেবাসে একটা হচ্ছে ফিমেল ফিটিসাইড, কন্যা ভ্রূণ হত্যা। কন্যা ভ্রূণ হত্যা অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে যখন কোনো কন্যা ভ্রূণ বা স্ত্রী ভ্রূণকে অপরাধমূলকভাবে, বাংলা কথায়, মেরে ফেলা হচ্ছে, তখন তাকে আমরা নাম দিচ্ছি ফিমেল ফিটিসাইড। দেখ, ভারতীয় সমাজে এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। যেভাবে কন্যাদের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ মেল ফিমেল রেশিওটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা। এখন তো অলমোস্ট 827-28 এরকম কত হবে মনে হয় 1000 জন পুরুষের মধ্যে, না 927, সরি, খুব সম্ভবত আমি ভুলে গেছি, আমি মনে করতে পারছি না। দিস ইজ নাথিং বাট অ্যান আনঅ্যাকসেপ্টেবল ক্রাইম অফ ফিমেল ফিটিসাইড। সোজা কথা, আমার মতে being encouraged by the widespread misuse of modern technology. হ্যাঁ, দেখবি প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে গেলে আল্ট্রাসাউন্ড করছে, ওখানে বলছে এখানে কোনো লিঙ্গ নির্ধারণ হয় না, লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ, আর লিঙ্গ নির্ধারণ হয়ে গেলেই তো মেরে ফেলবে। এই হচ্ছে ফিমেল ফিটিসাইড। আচ্ছা, আর একটা শব্দ হচ্ছে অ্যামনিওস, সিলেবাসে অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস ব্যাপারটা কি? দেখ, আমরা জানি যে পদ্ধতিতে কোনো গর্ভবতী মহিলার গর্ভস্থ ভ্রূণের যে বাইরের ভ্রূণ পর্দা, তাকে আমরা বলি অ্যামনিয়ন, তার ভেতরে যে তরল থাকে তাকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড। সেই অ্যামনিওটিক ফ্লুইডটাকে কালেকশন করা হয়, তারপর তার কেমো অ্যানালাইসিস করা হয়, তারপর তার ভেতরে যে এমব্রায়োনিক সেল আছে তার ক্রোমোজোমাল বিশ্লেষণ করা হয়, তার কোনো প্যারেন্টাল ডায়াগনোসিস আছে কিনা, রোগ আছে কিনা, তার লিঙ্গ কি, তার কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, এগুলো নির্ধারণ করা হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। কি করা হয়? প্রথমে লোকেশন অফ দ্য এমব্রায়ো, ডিটারমিনেশন অফ লোকেশন অফ দ্য ফিটাস, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে মায়ের গর্ভে ভ্রূণটা কোথায় আছে। কারণ অ্যামনিওটিক ফ্লুইড কালেকশন করার সময় যে ইঞ্জেকশনের হাইপোডার্মিক সিরিঞ্জটা ঢোকানো হবে, সেটা যাতে কোনো রকম বাচ্চাটার শরীরের কোনো অংশে কোনো ক্ষয়ক্ষতি বা আঘাত সৃষ্টি না করে, তাই the exact location of the determination of the fetus is required. Then the second process to collect amniotic fluid. গর্ভাবস্থার প্রথম দিকে মোটামুটি 14 to 15 উইক কি করে, ভ্রূণের যে অ্যামনিওটিক ফ্লুইড 30-40 সিসি
আল্ট্রাসোনোগ্রাফির সঙ্গে অবস্থান নির্ণয় করার সঙ্গে সঙ্গেই অ্যামনিওটিক ফ্লুইডটাকে কালেকশন করা হলো। সার্জিক্যাল সিরিঞ্জ এর ফাঁপা নিডিলটা পেট ও জরায়ুর প্রাচীর ভেদ করে একদম অ্যামনিয়ন থলির অ্যামনিওটিক স্যাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একদম স্বচ্ছ আমাদের যে ইউরিনের কালার, সেই কালারের তরল, হলুদ তরলটাকে নিয়ে আসা হলো। আর সেই তরলে বাচ্চাটার স্কিন সেল পাওয়া যাবে, অ্যামনিওটিক সেল পাওয়া যাবে, ফ্লুইড পাওয়া যাবে, তার শরীরের প্রোটিন পাওয়া যাবে, এনজাইমস পাওয়া যাবে, অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্টস দ্যাট আর প্রেজেন্ট নর্মালি, সেটা পাওয়া যাবে। আর যদি কোনো অ্যাবনর্মাল জিনিস থাকে সেটাও পাওয়া যাবে। এবার কি হবে? অ্যানালাইসিস হবে। অ্যানালাইসিস দু রকম হবে, একটা হবে কেমো অ্যানালাইসিস, বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, একটা হবে ক্রোমোজোমাল অ্যানালাইসিস অফ দ্য এমব্রায়োনিক সেল বা স্কিন সেল। ঠিক আছে? এখানে অ্যামনিওটিক যে ফ্লুইড যেটা কালেকশন করা হলো, তার যে ফ্লুইডটা, তার যে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস হবে, সেটা হবে AFP টেস্ট, আলফা ফিটো প্রোটিন টেস্ট। ঠিক আছে? আর তরল থেকে যে সেলটা কালেকশন হবে, সেটাকে কালচার মিডিয়ামে কর্ষণ করতে হবে, কালচার করতে হবে, বিভাজন হবে, অণুবীক্ষণ যন্ত্রে বিভাজন পদ্ধতিটা দেখতে হবে, স্বাভাবিক হচ্ছে কিনা ক্রোমোজোম সংখ্যা দেখতে হবে, স্বাভাবিক আছে কিনা গঠনগত পরিবর্তন কি হচ্ছে, স্বাভাবিক আছে কিনা ইত্যাদি দেখতে হবে। দিস ইজ অ্যামনিওসিনথেসিস। ওকে, কোশ্চেন দেয় যে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ অ্যামনিওসিনথেসিস। দেখো, প্রথম যে জায়গাটা সিগনিফিকেন্স আমি বলবো সেটা হলো ডিটারমিনেশন অফ সেক্স, এবং সেটা অপরাধ। কারণ অ্যামনিওসিনথেসিসের ক্ষেত্রে আমি এক্ষুনি একটা শুরুতেই তো বলছি যে লিঙ্গ নির্ধারণ অপরাধ, অপরাধমূলক কাজ। আর তোরা সবাই জানিস যে পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, আর স্ত্রীদের ক্ষেত্রে ডবল এক্স থাকে। স্ত্রীদের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোমে একটা এক্সট্রা হেটেরোক্রোমাটিন বডি থাকে। ওই এক্সট্রা হেটেরোক্রোমাটিন বডিটাকে বলা হয় বার বডি। প্রেজেন্স অফ বার বডি দেখে একটা ফিমেল সেলকে চিহ্নিত করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন ধরনের জেনেটিক্যাল রোগ আছে কিনা জানা যায়, আমরা পড়াবো পরবর্তীকালে। ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, পেটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম আমরা পরবর্তীকালে জানবো। বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার্স, বাংলায় বলছে বিপাকীয় ত্রুটি আছে কিনা, হ্যাঁ, ইনবর্ন মেটাবলিক ডিসঅর্ডার, জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। বলে কি করে পাওয়া যাবে? ওই তরলের মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো নর্মাল অ্যামনিওটিক ফ্লুইডে থাকার কথা ছিল না, ওই চলে এসছে। যেমন ফিনাইল কিটোনিউরিয়া, অ্যালক্যাপ্টোনিউরিয়া, অ্যালবাইনিজম, সিকেল সেল অ্যানিমিয়া, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে? ভ্রূণের RH ফ্যাক্টর নির্ণয় করা যায়। ঠিক আছে? RH ফ্যাক্টর নির্ণয় করা যায়, এরকম সিনড্রোম নির্ণয় করা যায়। আমি তো বললাম এই অপব্যবহারটা করা যাবে না, অর্থাৎ মানে মিসইউজ অফ অ্যামনিওসিনথেসিস শুড নট বি দেয়ার। ওই জন্য অর্থাৎ কোনোভাবে যেন লিঙ্গ নির্ধারণ করে ফিমেল ফিটিসের গর্ভপাত করে বাধ্য করানো হলো, ও জিনিস চলবে না। ঠিক আছে? ও জিনিস চলা যাবে না, এটা যেন মাথায় থাকা হয়। আচ্ছা, এইবার সিলেবাসে আমাদের দেখছি আছে MTP হলো, অ্যামনিওসিনথেসিস হলো, ইনফার্টিলিটি অ্যান্ড অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ZIFT, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, GIFT, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এলিমেন্টারি আইডিয়া অফ জেনারেল অ্যাওয়ারনেস। ব্যাপারটা হলো ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি মানেটা কি? বাংলায় বলছে বন্ধাত্ম। ইনফার্টিলিটি অ্যান্ড অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক্স। আচ্ছা, ইনফার্টিলিটি মানে হচ্ছে কি? বাংলায় বলছে বন্ধাত্ম। বন্ধাত্ম মানে একটু মানে বারবার ইউজ করছিলাম কথাটাকে। যখন কোনো ম্যাচিওর পার্সন, মেল ফিমেল দম্পতি, তাদের রিপ্রোডাক্টিভ ফেজে
কমপক্ষে 2 বছর যাবৎ অরক্ষিতভাবে স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করার পরেও কোনো সন্তান উৎপাদন করতে পারলেন না, তখন তাদের যে ফিজিওলজিক্যাল কন্ডিশন, ইট ইজ কল্ড স্টেরিলিটি, ইনফার্টিলিটি। এটা কোনো ফিজিক্যাল হতে পারে, শারীরিক হতে পারে, কনজেনিটাল সহজাত হতে পারে, কোনো ডিজিজ রিলেটেড রোগ জনিত হতে পারে, বা কোনো ড্রাগ অ্যাডিকশনে আছে কিনা বা ড্রাগের প্রতি আসক্তিজনিত কারণে হতে পারে, কোনো ইমিউনোলজিক্যাল বা অনাক্রম্যতাজনিত সংক্রান্ত হতে পারে, সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক জনিত কারণে হতে পারে। এরকম বিভিন্ন কারণে বন্ধ্যত্ব আসতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কারণে আসতে পারে। যেমন ধরা যাক শারীরিক কারণ, অলিগোস্পার্মিয়া, কম স্পার্ম উৎপন্ন হচ্ছে, অ্যাজিওস্পার্মিয়া, স্পার্ম হচ্ছেই না বা অতি অল্প সংখ্যক স্পার্ম হচ্ছে, অ্যাস্থেনোস্পার্মিয়া, শুক্রাণুগুলোর অ্যাক্টিভিটি কমে গেছে, এরকম টাইপের ব্যাপার আর কি। ঠিক আছে, আবার ক্রিপ্টোক্রিটিজম, সহজাত কারণ, ক্রিপ্টোক্রিটিজম পড়েছিলাম তো আমরা। ক্রিপ্টোক্রিটিজম মানে কি, শুক্রাশয় দুটো উদর গহ্বরে থেকে গেছে, ডু নট ডিসেন্ড ডাউন ইনটু দি স্ক্রোটাল স্যাক, নিচে নেমে আসেনি, ডিউ টু রিমেইন উইদিন দি অ্যাবডোমিনাল ক্যাভিটি ইন হায়ার টেম্পারেচার, দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস ক্যানট বি অকার। এরকম হতে পারে। অনেকের হাইড্রোসিল হচ্ছে, স্ক্রোটাম থলিতে হাইড্রোসিলিক ফ্লুইড জমে গেছে, স্ক্রোটাল হার্নিয়া হয়েছে, স্ক্রোটামের ইনগুইনাল ক্যানালের মধ্যে দিয়ে মানে নেমে আসছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সমস্যা চলে আসে। মনস্তাত্ত্বিক কিছু কারণ, পুরুষদের ভয়, যৌনক্রিয়া সম্পাদনের সম্পর্কে অজ্ঞানতা ইত্যাদি বিভিন্ন রকম একটা কারণ থাকতে পারে। মেয়েদের ক্ষেত্রে আরো কারণ হতে পারে, যেমন টিউবাল প্রবলেম, ফ্যালোপিয়ান টিউব প্রবলেম করছে, ডিম্বাশয় ঠিক মতো কাজ করছে না, ডিম্বাশয়ের সঙ্গে ফ্যালোপিয়ান টিউব বা ওভিডিউকাল ফানেল যেটাকে ডিম্বচুঙ্গি, তার অবস্থানগত পার্থক্য, জরায়ুর অ্যাবনর্মালিটি, এন্ডোমেট্রিয়াম লেয়ারে এন্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর বাইরে এন্ডোমেট্রিয়ামের কোষের বৃদ্ধি, এরকম বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এগুলো প্রতিকার হয়। ইনফার্টিলিটি ক্লিনিক এখন রয়ে গেছে, অভিজ্ঞ অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেন্টার এসে গেছে, তাদের সুপরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ বা সার্জারির মাধ্যমে অনেক শারীরিক পরিবর্তন, রোগকে প্রতিহত করা সম্ভব হয়েছে, অনেক বন্ধ্যাত্ব প্রবলেমগুলো মিটে গেছে। তারপরে মনস্তাত্ত্বিক বা পরিবর্তনের মাধ্যমে পাঠানো সম্ভব হয়েছে। নেক্সট হচ্ছে ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক। হ্যাঁ, তার মধ্যে প্রথম হচ্ছে IVF, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন মানেটা কি? দেহের বাইরে পরীক্ষাগারে ইন ভিভো মানে উইদিন দ্য লিভিং বডি, ইন ভিট্রো মানে আউটসাইড দ্য লিভিং বডি, অর্থাৎ দেহের বাইরে পরীক্ষাগারে কৃত্রিমভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর যদি মিলন হয়, নিষেক হয়, সেটাকে আমরা IVF বলছি। আমরা সবাই জানি যে ইনভিট্রো ফার্টিলাইজেশনকে আমরা টেস্ট টিউব বেবি বলি। 1947-এ ডক্টর ডগলাস বেভিস প্রথম ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে নিষেক করে ডিম্বাণু থেকে ভ্রূণ গঠন করেছিলেন এবং সে ভ্রূণটাকে মহিলার ইউটেরাসে প্রতিস্থাপন করেছিলেন। যাই হোক, পরবর্তীকালে অস্টিন এবং সর্ট বলে দুজন বিজ্ঞানী তারা টেস্ট টিউব বেবি এনেছিলেন। ইটালিয়ান বিজ্ঞানী ডক্টর পেত্রুসি
তিনিও প্রথম টেস্ট টিউব বেবি উৎপন্ন করতে হবে, তার ভ্রূণটা 29 ডেজ বেঁচে ছিল। দেখো 1978 25শে জুলাই দুজন ডাক্তার ইংলিশ, একজন ছিলেন ডক্টর ফেডরিক স্টেপটো আর ডক্টর রবার্ট এডওয়ার্ড, তারা প্রথম ইংল্যান্ডের ওল্ডহ্যামে গিলবার্ট ব্রাউন, তার স্ত্রী লেসলি ব্রাউন, তার লুসি জয় ব্রাউন নামে একটা কন্যার শিশুর জন্ম দিয়েছিলেন, এবং সেটা ফার্স্ট টেস্ট টিউব বেবি পৃথিবীর। আমাদের ভারতেও হয়েছিল 1986 6 আগস্ট মুম্বাইয়ের KEM হাসপাতালে। সেখানে ছিল ইন্দিরা হিন্দুজার তত্ত্বাবধানে কুমারী হার্স ফার্স্ট কন্যা সন্তান টেস্ট টিউব বেবি। ঠিক আছে। আর আমাদের এখানে এশিয়াতে ভারতবর্ষতে এসে সর্বপ্রথম সুভাষ মুখোপাধ্যায়, তার সফল প্রয়াস হয়েছিল। কলকাতায় সর্বপ্রথম টেস্ট টিউব বেবি ছিল দুর্গা। ইনভিট্রো ফার্টিলাইজেশন, এই ইনভিট্রো ফার্টিলাইজেশনের গুরুত্বটা কোথায়, ইম্পর্টেন্সটা কি? অ্যাকচুয়ালি অধিকাংশ ক্ষেত্রে যে অনৈতিক অমানবিক পদ্ধতি আমরা বলি এগুলোকে, অ্যাকচুয়ালি তা নয়। এটা বায়োলজিক্যাল প্রসেসের সঙ্গে একটু আলাদা হয়ে যাচ্ছে না, বায়োলজিক্যাল প্রসেস থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, যার IVF করা হবে, এটা একটা মানে IVF এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যার দিনের পর দিন তাদের সন্তান আসছে না, তারা সন্তান পেতে চায়, তাদের জন্য এই পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, IVF এর মাধ্যমে গর্ভধারণের সময় একাধিক ভ্রূণকে তৈরি করা হয় এবং একাধিক ভ্রূণকে স্থাপনও করা হয়, কারণ কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না কেউ জানে না, বিফল হতে পারে, ব্যয়বহুল। লিঙ্গ নির্ধারণ হয়, এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার, বিকলাঙ্গ হতে পারে, সেটাকে একটু মানে কনসাল্ট করে তাকে ব্যবস্থাপনা করা হয়ে থাকে। এখন IVF এর খুব সাফল্য, সমস্যাও আছে, মানে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করতে হয়, তো এটা আইনি জটিলতা আছে। যাই হোক, আর একটা পদ্ধতি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, সিলেবাসে কি বলছে, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। নামটা দিই, বুঝতে পারছিস, যে সকল মহিলার ফ্যালোপিয়ান টিউব, ডিম্বনালী স্বাভাবিক, তথাপি তার বন্ধাত্বের সঠিক কোনো কারণই জানা যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে GIFT, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এটা একটা এফেক্টিভ পদ্ধতি। এই পদ্ধতিতে ল্যাপ্রোস্কোপের মাধ্যমে স্পার্ম এবং ওভামকে পৃথক পৃথকভাবে নির্বাচিত মহিলার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢোকানো হয়। ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই প্রাকৃতিক পদ্ধতিতে নিষেক হয়। নিষেক সম্পন্ন হলে ভ্রূণ হয়, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হয়, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপণ হয়। আর একটা হলো ZIFT, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। সেখানে ব্যাপারটা কি, আমি আগেরটা বলেছিলাম গ্যামেট ট্রান্সফার করা হয়, মেল ফিমেল গ্যামেটকে ফ্যালোপিয়ান টিউবে ট্রান্সফার করা হয়। আর এখানে হলো জিপ্টের মতো, GIFTর মতো, যে সমস্ত মহিলার ফ্যালোপিয়ান টিউব স্বাভাবিক থাকা সত্ত্বেও তার ইনফার্টিলিটির সঠিক কারণটা জানা যাচ্ছে না, তাই তার সুনিশ্চিত ফার্টিলাইজেশনের জন্য ZIFT, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার করা হয়ে থাকে। ল্যাপ্রোস্কোপের সাহায্যে
ডিম্বনালীতে আগের মতো শুক্রাণু ডিম্বাণুকে স্থানান্তর করা হচ্ছে না, এখানে নিষিক্ত ডিম্বাণুকে স্থানান্তর করে ফার্টিলাইজড ওভামটাকে ট্রান্সফার করা হচ্ছে সরাসরি ডিম্বনালীতে। মানে নিষেক করারও সুযোগ দেওয়া হচ্ছে, ওটাকে গবেষণাগারে করানো হচ্ছে। নিষিক্ত ডিম্বাণুটি বিভাজিত হচ্ছে, তারপরে মরুলা ব্লাস্টোলার মাধ্যমে গড়িয়ে আসছে, ব্লাস্টোসিস্ট জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হচ্ছে। তাহলে জিফট জিআইএফটি আর জেডআইএফটির ডিফারেন্সটা আমরা বললাম, ঠিক আছে। এই যে জিআইএফটি গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এটা 1984 সালে বিজ্ঞানী রিকার্ডো ASCH, আবার 1986 সালে জেডআইএফটি জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ডেভরয়, ঠিক আছে। আচ্ছা, এইবার না, আমাদের লাস্ট এলিমেন্টারি আইডিয়া ফর জেনারেল অ্যাওয়ারনেস। দেখ, জেনারেল অ্যাওয়ারনেস ব্যাপারটা কি, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যত দিন যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনন স্বাস্থ্য সম্বন্ধীয়, রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধীয় মানুষের মধ্যে একটা স্বাস্থ্য সম্পর্কে, একটা সুস্বাস্থ্য সম্পর্কে একটা জেনারেল অ্যাওয়ারনেস থাকা জরুরি, যেটা না থাকলে সমাজ কিন্তু একটা পরিস্থিতির মধ্যে, বিরূপ পরিস্থিতির মধ্যে পড়বে। আজকে যখন সচেতনতার কথা বলা হচ্ছে, সেখানে সমাজের জননগত স্বাস্থ্য বজায় রাখাটা জরুরি। এখানে যেরকম আমাদের SMS ইউজ করতে বলছে, স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, সেটা একটা অ্যাওয়ারনেস। জাস্ট লাইক দ্যাট, বয়ঃসন্ধিকালে অ্যাডোলেসেন্স এবং পরবর্তী সময়কালে প্রত্যেক পুরুষ এবং মহিলা তাদের প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সেক্স অর্গানস, তার গ্রোথ, ডেভেলপমেন্ট, তার ফাংশন সম্পর্কে অবহিত থাকা তার জরুরি। আমি তো জানি না, এই যুগ এখনো চলে না, বিপদে পড়তে হবে। Everybody should know about both the systems properly, adequately, and it is very necessary to maintain a society. সমাজের জননগত স্বাস্থ্যকে বজায় রাখার জন্য everybody should get a proper knowledge of reproductive system, not only the male, female also, not only the female, male also, ঠিক আছে। তাহলে কোনো রকম মানে ছোটদের বড়দের যৌন জীবন, আমি একটু আগে সেক্স এডুকেশন নিয়ে অনেক কথা বলেছি, সেগুলোকে সচেতনতা বাড়ানো, শিক্ষক যেমন আমি তোদের সাথে যেরকম ভাবে কথা বলছি সেরকম যৌন সংক্রমণ সম্পর্কে ধারণা করা, কেন হয়, কি হতে পারে, চিকিৎসা থেকে পরামর্শ করা, গর্ভবতী মায়ের ক্ষেত্রে কি কি হতে পারে, ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রে কি কি হতে পারে, সেই সচেতনতাগুলো আমরা তো সরকারিভাবে নেওয়া হচ্ছে, সেটা আমরা দেখছি, এবং জনসচেতনতা বাড়ানো দরকার। এবং কি কি ধরনের গর্ভস্থ ভ্রূণের সমস্যা হতে পারে, বিপাকীয় ত্রুটি কি কি হতে পারে সেগুলো বলেছি। গর্ভনিরোধক ব্যবস্থা কত রকমের হতে পারে, কেন, কিভাবে হয়, কিভাবে সেই গর্ভনিরোধন করা যায়, মাতৃস্তন্য দুগ্ধ কেন বেশি প্রয়োজন। অনেক সময় আছে মাতৃস্তন্য দুগ্ধ খাওয়াতে চায় না, তার সন্তানকে কষ্ট দেওয়া, এই যে জিনিস ধারণাগুলো থেকে বের করে আনা। তারপর হচ্ছে জনসংখ্যা বাড়ানো, ছোট পরিবার সুখী পরিবার, একটু আগে বললাম আমি। এই ধারণাগুলো টিকাকরণ প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, কেন টিকাকরণের প্রয়োজন আছে, কেন ইমিউনাইজেশনের প্রয়োজন আছে,
সমাজ গড়ে তোলার জন্য সবার দরকার, সকলের দরকার, সচেতনতা সবার দরকার। শুড বি ফ্রি উইথ ইউর প্যারেন্টস। তোর সামান্যতম প্রবলেমগুলো মানে বলা দরকার, অডিও ভিজুয়ালের মাধ্যমে, বিজ্ঞান পত্র পত্রিকার মাধ্যমে, নন গভর্নমেন্টাল মানে এনজিওর মাধ্যমে, সব বলেছি একটু আগে আমি, আনা দরকার। দিস ইজ দ্য চ্যাপ্টার জননগত স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ। I end the chapter, I finish the chapter